চলুন দেরি না করে সব সময়ের মতো আজকের গল্পটা শুরু করি। 6 দিন ধরে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। দৈনিক মজুরির ওপর বেঁচে থাকা রামসির পুরো পরিবার আজও না খেয়েই ঘুমোতে গিয়েছিল বলা ভুল। ক্ষুধায় কাতরাতে কাতরাতে সবাই শুধু চোখ বন্ধ করে শুয়েছিল। ভাঙাচোরা ছাদ দিয়ে চারদিকে পানি টপ টপ করে পড়ছিল। সেই ঝুপড়ির মতো ঘরের ভেতরে মহাদু আর তার স্ত্রী দুজনেই জেগেছিল। পাশেই তাদের দুটো ছোট বাচ্চা, যারা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে শেষমেশ ঘুমিয়ে পড়েছিল। বড় মাথা, শুকনো হাত পা, কিন্তু ফোলা পেট। এমন এক বাচ্চা হঠাৎ কেঁদে উঠত, তখন সঙ্গী অর্থাৎ মহাদুর স্ত্রী কলসি থেকে পানি নিয়ে তাকে খাইয়ে দিত। পানি খেয়ে সেই হতভাগারা আবার তেমনই ঘুমিয়ে পড়ত। বৃষ্টির দাপট একটুও কমছিল না। দিন গুনে গুনে আজ 6ষ্ঠ দিন। শুরুতে মহাদু কোনো রকমে ঘরের অবস্থা সামাল দিয়েছিল, কিন্তু ঘরে মুঠো ভরা শস্য আর কতদিনই বা থেকে। শেষমেশ গতকাল সেটুকুও ফুরিয়ে গেছে। কাজ নেই তো টাকা নেই, আর টাকা না থাকলে ঘরে শস্য আসবে কোথা থেকে? আগেই তার উপর ঋণের বোঝা ছিল, তাই আর কেউ ধার দিতে রাজি নয়। পেটে ক্ষুধা, মাথায় হাজার প্রশ্ন। গতকাল থেকেই মহাদু আর তার স্ত্রী বাচ্চাদের নিয়ে না খেয়েই ঘুমোচ্ছিল। রাত কত হয়েছে বোঝা যাচ্ছিল না। আগামীকালটা কিভাবে কাটবে এই চিন্তাই মহাদুর মাথা নাড়িয়ে দিচ্ছিল। এসব ভাবতে ভাবতেই সে ছেলেকে চাপড়ে ঘুম পাড়াচ্ছিল, ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মহাদু, মহাদু! বাইরের গলা পরিচিত। দরজা খুলে মহাদু বাইরে বেরোতেই দেখল তারই সঙ্গী সদা দাঁড়িয়ে। আরে, মহাজনের গড়ির দেয়াল ভেঙে পড়েছে। মহাজন দেখেছে, চল তাড়াতাড়ি। গড়ি মানে পুরনো ওয়াড়া বা বড় হাভেলি, পাথরে তৈরি, যেন ছোটখাটো একটা দুর্গ। এত রাত এমন ভারী বৃষ্টিতে কাজে যাওয়া মহাদু সাধারণত না করত, কিন্তু মহাজনের ডাক এড়ানো সম্ভব ছিল না। তার উপর মনে একটা আশা ছিল, কাজ করলে হয়তো বদলে শুকনো রুটি জুটতে পারে। এই আশাতেই মহাদু পাশের দেয়ালে ঝোলানো একটা বস্তা মাথায় নিল, হাতে টিমটিমে লণ্ঠন তুলে নিল, দরজার পাশে রাখা ফাওড়াটাও নিল, তারপর সদার সঙ্গে গড়ির দিকে রওনা দিল। রাত ছিল ঘন, চারদিকে গাঢ় অন্ধকার ছড়িয়েছিল। পোকামাকড় আর ব্যাঙের ডাক সেই গভীর পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল। ওপর থেকে পড়তে থাকা বৃষ্টির ফোঁটাগুলো যেন শাস্তির মতো লাগছিল। ঠান্ডা হাওয়া বইছিল, বৃষ্টি ঝরছিল, কিন্তু পেটের আগুন নিভছিল না। গ্রামে মহাজনের গড়ি সবসময়ই আলোচনার বিষয় ছিল। রাতে আগুনের পাশে বসে লোকজন ওটার গল্প করত। কেউ বলতো আজও নাকি সেখান থেকে মহাজনের আওয়াজ শোনা যায়, কেউ বলতো আগুনের মশাল দৌড়াতে দেখেছে, আবার কেউ দাবি করত তারা নিজে কানে মহাজনের ডাক শুনেছে, সে নাকি তাদের ডাকে। কিন্তু গড়ির আসল সত্য কেউ জানত না। গ্রামে বিশ্বাস ছিল, মহাজনের মৃত্যুর পরেও সে ওই গড়িতেই আছে। তার করা জুলুম আজও মানুষের স্মৃতিতে জীবিত। কেউ বলতো এসব বানানো কথা, আবার কেউ বিশ্বাস করত সবই সত্য। তবে একটা কথা সবাই জানত, মহাজনের ছেলে বিকাশ কখনোই সেই গড়ির কাছে যেত না। শোনা যেত, গড়ির আঙিনায় তুলসীর চৌড়া, সামনে বারান্দা, একটা দোলনা আর ভারী কাঠের তৈরি এক বন্ধ দরজা ছিল। মহাজন বেঁচে থাকাকালেও দরজাটা সবসময় বন্ধ থাকত, আর তার মৃত্যুর পরেও কেউ জানতে পারেনি সে কিভাবে মারা গেল। অনেকেই শুধু বলাবলি করত, লোকের অভিশাপ লেগেছিল তার ওপর, কিন্তু সত্যিটা কেউ জানত না। মহাজনের মৃত্যুর পর তার ছেলে বিকাশ শহর থেকে এসে বাবার ফেলে যাওয়া সম্পত্তিতেই চলতে শুরু করে। গড়ির পাশেই সে নিজের জন্য নতুন সিমেন্টের এক বাংলো বানায়, আর সেখানেই থাকতে থাকে। কিন্তু গড়িটা আজও জরাজীর্ণ অবস্থায় নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। একসময় ঐশ্বর্য আর জাঁকজমকে ভরা সেই বাড়ি এখন ছেঁড়া খোড়া হয়ে নিস্তব্ধতায় ডুবে আছে। বৃষ্টির মধ্যে দ্রুত হাঁটতে হাঁটতে মহাদু আর সদা গড়িতে পৌঁছে গেল। সামনে গড়ি আর পাশেই বিকাশের বাংলো, যার জানালা দিয়ে ম্লান আলো বেরোচ্ছিল। সদা বাংলোর ফটকে গিয়ে খবর দিল যে তারা দুজন এসেছে। তারপর আবার গড়ির কাছে ফিরে এলো। গড়ির 8 ফুট উঁচু পাথরের দেয়াল ভেঙে ছড়িয়ে পড়েছিল, কিন্তু ভেতরের শক্ত কাঠের দরজাগুলো তখনও অটল দাঁড়িয়েছিল। তারা প্রথমে পথের ধ্বংসাবশেষ সরালো, তারপর লণ্ঠনের আলোয় পাথর সরাতে লাগল। সময়ের খেয়াল ছিল না, তবে রাত প্রায় 1টার মতো হয়ে গিয়েছিল। বৃষ্টি তখনও টপটপ করে পড়ছিল। সদা কোদালের জোরালো আঘাত মারল এক পাথরে। আঘাত এতটাই শক্ত ছিল যে পাথরের একটা টুকরো ভেঙে সোজা তার কপালে এসে লাগল। সঙ্গে সঙ্গে গরম গরম রক্ত চোখে ভরে উঠল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে নিচে বসে পড়ল।
মহাদু মাটি ভরা ঝুড়ি ছুঁড়ে ফেলে দৌড়ে তার কাছে গেল। মাথা থেকে কাপড় খুলে শক্ত করে সদার ক্ষতে বেঁধে দিল। কিরে, একটু খেয়াল রাখতে পারিস না? তোর মাথা ফেটে যেত, রাগে বলল মাহাদু। ঠিক তখনই তাদের পেছনে কাঠ ভাঙার মতো একটা শব্দ হলো, যেন ভেজা ডাল কারো পায়ের নিচে মচমচ করে ভেঙে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু ঘন অন্ধকার চারদিক জুড়ে জাল বুনে ফেলেছিল। লণ্ঠনের হলুদ ফিকে আলোয় অল্প কিছু দেখা যাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল সেই আলো কোনো অদৃশ্য শক্তি গিলে নিচ্ছে। হঠাৎ ধারাম করে লণ্ঠনের কাজ ভেঙে গেল। অন্ধকারের ঢেউ তাদের ওপর আছড়ে পড়ল। দুজনেই সেখানেই থমকে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। দু হাত সামনে বাড়িয়ে সে অন্ধকারে হাতড়াচ্ছিল। এমন সময় হঠাৎ কানে ঢুকে পড়ল খোঁচানোর মতো একটা শব্দ, যেন কেউ ধারালো নখ দিয়ে পাথরের ওপর খুব ধীরে ধীরে কিছু লিখছে। তার শ্বাস আটকে গেল। গ্রামের মানুষদের কাছ থেকে শোনা দুর্গ নিয়ে পুরনো কথাগুলো মনে পড়তে লাগল। সেই গড়ে রাতে কখনো থামতে নেই। ভেতরের অন্ধকার সুরঙ্গ পথে আধা মানুষ আধা ছায়া ঘুরে বেড়ায়। তার শ্বাসের শব্দও শোনা যায়। ভয়ের ঢেউটা মাথা থেকে উঠে সারা শরীরে ছুটে গেল। যেন ঠান্ডা হাওয়া ছুঁয়ে গেছে, তেমনি গা শিরশির করে উঠল। মেঘের আড়াল থেকে উকি দেওয়া চাঁদের হালকা আলোতে তার চোখ আটকে গেল, আর অন্ধকারে আশেপাশে পড়ে থাকা জিনিসগুলোর অস্পষ্ট আকার দেখা যেতে লাগল। মাহাদু সাদার দিকে তাকালো। তখন সাদা স্থির দৃষ্টিতে তার পেছনের দিকে কিছু একটা দেখছিল। সেখানে কিছু ছিল, যেন কাউকে না ডাকলেও ডাকা পড়ে গেছে। পাথরের ওপর পড়ে থাকা রক্তের ছিটেগুলো এখনও ভেজা ছিল, আর তার ওপর লালচে ঘৃণ্য এক জিহ্বা সরে সরে চলছিল। অন্ধকারে দাঁত ঝলসে উঠল। সেই সাদা দাঁতের ফাঁকে দুটো ধারালো দাঁত পাথরের সঙ্গে ঘষা খাচ্ছিল, আর সেই ঘষার কর্কশ শব্দ কানে ঢুকে পড়ছিল। দুজনের মনেই একই চিন্তা এলো, এই সময় এখানে আসা উচিত হয়নি। সাদা ভীষণভাবে ভয় পেয়ে গেল। ভয়ে সে সেখান থেকেই লাফ দিয়ে এক পাথর থেকে আরেক পাথরে ঝাঁপাতে ঝাঁপাতে নিচে নেমে গেল। সে না পেছনে ফিরে তাকালো, না কোথাও থামল, পাগলের মতো শুধু দৌড়াতে লাগল। কিন্তু মাহাদুর চোখ তখনও সেখানেই স্থির ছিল। সে মূর্তির মতো দাঁড়িয়ে সামনে তাকিয়ে রইল। তার সামনে ছিল সেই অবয়বের লাল চোয়াল, গলা পর্যন্ত ছড়িয়ে থাকা জট পাকানো চুল, আর অন্ধকারে অঙ্গারের মতো জ্বলতে থাকা চোখ। হঠাৎ সেই অবয়বটা পাশের দিকে সরে গেল। পচা মাংসের দুর্গন্ধে মাহাদুর দম বন্ধ হতে লাগল। এক মুহূর্তের জন্য সাদার মনে হলো সব শেষ হয়ে গেছে, যেন কোনো খারাপ স্বপ্ন ভেঙে গেছে। কিন্তু সেই ফাঁকা জায়গায় কিছু একটা ছিল, যা এসে হঠাৎ মিলিয়ে গিয়েছিল। মাহাদুর দুপা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। তার শরীর আর তার নিজের নিয়ন্ত্রণে ছিল না, যেন কারো আদেশে চলতে শুরু করেছে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা ভয়ঙ্কর হাসি ছড়িয়ে পড়ল। তার ভেতরে ঘণ্টাধ্বনির মতো আওয়াজ গুঞ্জন তুলতে লাগল। কিন্তু সেটা মন্দিরের ঘণ্টা নয়, ওটা ছিল আদিবাসী নাগারা আর ঢোলের গর্জনের মতো, তীক্ষ্ণ আর কান ঝালাপালা করে দেওয়া। সেই শব্দে মাহাদুর মাথা এলোমেলো হয়ে যেতে লাগল। ভয় মিলিয়ে গেল। তার জায়গায় এক অদ্ভুত সুখ, উন্মাদের মতো অনুভূতি জেগে উঠল। ভাঙা দেওয়ালের পেছনে বন্ধ দরজার আড়ালে একটা ঝাপসা কালো অবয়ব ধীরে ধীরে আকার নিতে লাগল। বাতাসে ভাসতে থাকা মাটির কণাগুলো জড়ো হয়ে এক ভারী বিশাল শরীর তৈরি করছিল। দৃষ্টি পরিষ্কার হল। চকচকে টাক মাথায় ঘাম, ঘন সাদা ভুরু, চোখের জায়গায় আগুনের শিখা, হাত দুটো মাটিতে ঠেকানো, মুখ খসখসে কিন্তু সাদা। সে ছিল মহাজন, কিন্তু সেই মানুষের চেহারার আড়ালে অন্য কিছু লুকিয়েছিল। মাহাদু বুঝে গেল ওটা কোনো মানুষ নয়, আর তার বুক কেঁপে উঠল। সেই অবয়বের চোয়াল খুলল, লাল ভেজা জিহ্বা থেকে বিড়বিড় করা শব্দ বেরোল, আর সেই আওয়াজ কানে নয়, সরাসরি মস্তিষ্কে পৌঁছে গেল। এই মাটির নিচে ঘুমিয়ে থাকা লোকেরা তোকে ডাকছে, দরজা খোল, ভেতরে আয়। মাহাদুর নিষ্প্রাণ শরীরটা এবার সামনে এগোলো, যেন তার মধ্যে শয়তানি শক্তি ভরে গেছে। সামনে দরজায় বাঁধা ছিল মোটা লাল সুতো। মাঝখানে রাখা নারকেলটা বাতাসে হালকা হালকা কাঁপছিল। পাশে কাপড়ে মোড়া অদ্ভুত কিছু জিনিস রাখা ছিল, হয়তো কখনো কালো টোনাটোনায় ব্যবহার করা হয়েছিল। আর সেই সুতোর দিক থেকে পচা রক্তের মতো দুর্গন্ধ আসছিল। মাহাদু আরও এগোলো। তার পা নারকেলের ওপর পড়তেই পুরনো নারকেলটা ফাট করে ভেঙে গেল। সেই মুহূর্তে এক অদ্ভুত গন্ধ, পচা ধোয়ার মতো চারদিকে বাতাসে ছড়িয়ে পড়ল। সে হাত বাড়িয়ে লাল সুতোটা ছেড়ে দিল, আর সঙ্গে সঙ্গে ভারী দরজাটা জোরে ভেতরের দিকে ধসে পড়ল। সেই শব্দে পুরো বাতাস কেঁপে উঠল,
আর এখন সে সেই বাড়ির সীমানার ভেতরে ঢুকে পড়েছে। ভেতরে ঘন অন্ধকার। সেই অবয়ব নড়ল, মাটিতে ঠেকানো হাত তুলে এক আঙুল দিয়ে ইশারা করল, ওটা তুলে নে আর এখান থেকে বেরিয়ে যা। এটা কোনো শব্দ ছিল না, যেন আদেশ। মাহাদু ধ্বংসস্তূপের মধ্যে এগোলো। দুটা পাথরের ফাঁকে একটা ধাতব বাক্স আটকে ছিল। সে বাক্সটা ধরল, কনুই দিয়ে পাথর ঠেলে দিল আর টনখানেক পাথর সরে গেল। এখন তার নিষ্প্রাণ হাতে ছিল সেই ঝকঝকে বাক্স। তারপর কতক্ষণ কেটে গেছে সে জানত না। হয়তো ঘণ্টার পর ঘণ্টা সে এইভাবেই দাঁড়িয়েছিল, চোখ বড় বড়, শিরাগুলো জমে থাকা। অনেক পরে বাতাস ভেজে উঠল, পাথর থেকে জল টপকাতে লাগল। প্রতিটি ফোঁটার সঙ্গে মাটিতে অদৃশ্য পায়ের ছাপ তৈরি হতে লাগল। মাটি আঠালো হয়ে গেল। হঠাৎ তার মাথায় একটা ঝাঁকুনি লাগল, আর মাহাদু হুঁশে ফিরে এলো। তার হাত শক্ত হয়ে গিয়েছিল, শরীর জুমে ছিল। হাতে ভারী বাক্স, আর চারপাশে এখনও সেই একই অন্ধকার। কিন্তু বাতাসের চাপ থেমে গিয়েছিল। সে নিজেকে সামলে চারদিকে তাকালো। কি হয়েছে কিছুই বুঝতে পারল না। তার হাতে শুধু একটা বাক্সই ছিল। কৌতূহলে সে সেটা খুলল। বাক্সের কপাট খুলতেই ঢাকনা তুলল, আর সঙ্গে সঙ্গে তার মুখে হলুদ আলো ছড়িয়ে পড়ল। তার চোখ ঝলসে গেল। ভেতরে ছিল অঢেল সম্পদ, হীরা, মুক্ত, রত্ন, সোনার মালা, মঙ্গলসূত্র, অগণিত ধনসম্পদ। মাহাদুর বিশ্বাসই হচ্ছিল না যে সে এত বিশাল ধনসম্পদ দেখছে। তার মনে খেয়াল এলো, শালা মহাজন তো ভীষণ ধনী ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে টের পেল সেই আলোয়ের সঙ্গে সঙ্গে চারপাশে ফিসফিসানি বাড়তে শুরু করেছে। কোথা থেকে যেন অদৃশ্য কণ্ঠস্বর কানে কানে কিছু বলছে, কিন্তু সেসব তার বোধগম্যের বাইরে ছিল। শোরগোল বাড়তে লাগল, মাথা ভারী হয়ে উঠল। বিরক্ত হয়ে মাহাদু হঠাৎ ঝটকা দিয়ে বাক্সটা বন্ধ করে দিল। বাক্স বন্ধ হতেই সেই সব আওয়াজ একেবারে থেমে গেল। মনে হলো মাথার ওপর থেকে একটা ভার নেমে গেছে। সে বাক্সে খিল লাগাল, বস্তা দিয়ে বেঁধে সেখানেই ঢেকে রাখল। এখন তার মাথায় প্রশ্নের ঝড়। এগুলো কি ছিল, কেন হলো, কিভাবেই বা হলো? কিন্তু উত্তর খোঁজার সময় তখন ছিল না। বুক ধরফর করছিল, মাথার ভেতর ঢোল বাজছিল। আর সামনে এখন কি করা উচিত, এই শেষ প্রশ্নে গিয়ে সে থমকে গেল। তবু নিজেকে সামলে নিয়ে কাঁপতে থাকা হৃদয়কে বাগে এনে সে বাঙ্গালোর গেট পর্যন্ত পৌঁছল। এক চাকর তাকে দেখা মাত্রই মালিককে খবর দিতে গেল। মালিক, মালিক, মনে হয় কাজ শেষ হয়ে গেছে। কিন্তু মালিক তখন স্বপ্নের গভীর কাদায় ডুবেছিল, ভীষণ গভীর ঘুমে। তবে মাহাদুর গলা শুনেই পাশে পাহারা দেওয়া রামসি জেগে উঠল। সে উঠে গলা থেকে খড়খড়ে ভারী আওয়াজ বের করে গালাগালি দিতে দিতে চেঁচিয়ে উঠল, কে রে, এত রাতে কে ঘেউ ঘেউ করছে? মহাদু মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বলল, আমি মহাদু, কাজ হয়ে গেছে, মাটি সরানো হয়েছে, রুটি নিতে এসেছি। রামসির খসখসে মুখ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হ্যাঁ, এই গাঁট ছোড়াটা নে আর এখান থেকে বেরিয়ে পড়। মহাদু গাঁট ছোড়া তুলে নিল আর এক মুহূর্ত না থেমে এগিয়ে গেল। সে বাঁ দিকের সেই নির্জন পথ ধরল। সেখানে বাতাস এখন অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছিল। মাটি থেকে অস্পষ্ট ধোয়ার মতো বাষ্প উঠছিল। চারদিকে একটা অদ্ভুত গন্ধ, পচা মাংসের মতো বমি উদ্রেক করা। কিন্তু লোভ তার মাথায় চেপে বসেছিল, তাই সে থামল না। এক পা মাটির ঢেবির মধ্যে গেঁথে দিল, অন্য পা তুলেই বস্তায় বাঁধা সেই বাক্সটা তুলে নিল। আর ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ঘুরে তাকালো আর সামনে দেখল 100-150টা চোখ, সাদা চোখ, প্রাণহীন মুখ। না ছিল শ্বাস, না ছিল হৃৎস্পন্দন, শুধু ফাঁকা চোখের কোটর আর পাথরের মতো দৃষ্টি। সেই টিলা, সেই গড়ি সত্যিই ভূতে ভরা ছিল, আত্মায় ঘেরা ছিল। মহাদুর লাফ দিয়ে পাথরের কাছে চলে এলো। এক হাতে রুটির গাঁট ছড়া আর অন্য হাতে বাক্স। আসলে এখন তার রুটির কোনো দরকারই ছিল না, কারণ বাক্সে এত ধন ছিল যে তার আসন্ন 5 পুরুষ প্রজন্ম অনায়াসে জীবন কাটাতে পারত। ঝলমলে গয়নাগুলো তার মাথা ঝিমিয়ে দিয়েছিল। সে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে লাগল। প্রতিটা সিঁড়িতে কেউ না কেউ ঝুঁকে বসেছিল। সবার মুখ নিচু, কিন্তু তাদের মুখ দেখার কোনো ইচ্ছেই মহাদুর ছিল না। সে যত নিচে নামছিল ততই প্রতিটা সিঁড়িতে বসে থাকা সেই প্রাণহীন মুখগুলো ধীরে ধীরে মাথা তুলছিল। তাদের সাদা নির্জীব মুখে লাল রক্তের এক সরু ধারা বয়ে যাচ্ছিল। চোখে আগুনের মতো চিনগারি জ্বলছিল, কিন্তু মহাদুর পেছনে ফিরে তাকানোর কোনো অনুমতি ছিল না।
গ্রামের আরেক প্রান্তের উঁচু জায়গায় সেই গড়ি দাঁড়িয়েছিল, যেন ওপর থেকে পুরো গ্রামের দিকে মহাজন নজর রাখছে। আর অন্যদিকে গ্রামের এক কোণে ছিল মহাদুর বাড়ি, যেখানে সাধারণত লোকজন খুব কমই যাতায়াত করত। সে প্রাণপণে দৌড়াচ্ছিল। মাটিতে পা পড়তেই এক একটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটা পায়ের সঙ্গে সঙ্গে তার পেছনে ফিসফিসানি আরও বেড়েই চলেছিল। তোর নয়, তোর নয়, এটা তোর নয়। গ্রামে নেমে সে পেছনে তাকালো। সে উঠে গলা থেকে খড়খড়ে ভারী আওয়াজ বের করে গালাগালি দিতে দিতে চেঁচিয়ে উঠল, কে রে, এত রাতে কে ঘেউ ঘেউ করছে? মহাদু মাথা নিচু করে বিনয়ের সঙ্গে বলল, আমি মহাদু, কাজ হয়ে গেছে, মাটি সরানো হয়েছে, রুটি নিতে এসেছে। রামসের খসখসে মুখ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। হ্যাঁ হ্যাঁ, এই গাঁটছড়াটা নে আর এখান থেকে বেরিয়ে পড়। মহাদু গাঁটছড়া তুলে নিল আর এক মুহূর্ত না থেমে এগিয়ে গেল। সে বাঁ দিকের সেই নির্জন পথ ধরল। সেখানে বাতাস এখন অদ্ভুতভাবে ভারী হয়ে উঠেছিল। মাটি থেকে অস্পষ্ট ধোঁয়ার মতো বাষ্প উঠছিল। চারদিকে একটা অদ্ভুত গন্ধ, পচা মাংসের মতো বমি উদ্রেক করা। কিন্তু লোভ তার মাথায় চেপে বসেছিল, তাই সে থামল না। এক পা মাটির ঢিবির মধ্যে গেঁথে দিল, অন্য পা তুলেই বস্তায় বাঁধা সেই বাক্সটা তুলে নিল। আর ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ঘুরে তাকালো আর সামনে দেখল 100-150টা চোখ, সাদা চোখ, প্রাণহীন মুখ। না ছিল শ্বাস, না ছিল হৃৎস্পন্দন, শুধু ফাঁকা চোখের কোটর আর পাথরের মতো দৃষ্টি। সেই টিলা, সেই গড়ি সত্যিই ভূতে ভরা ছিল, আত্মায় ঘেরা ছিল। মহাদু লাফ দিয়ে পাথরের কাছে চলে এলো। এক হাতে রুটির গাঁটছড়া আর অন্য হাতে বাক্স। আসলে এখন তার রুটির কোনো দরকারই ছিল না, কারণ বাক্সে এত ধন ছিল যে তার আসন্ন 5 পুরুষ প্রজন্ম অনায়াসে জীবন কাটাতে পারত। ঝলমলে গয়নাগুলো তার মাথা ঝিমিয়ে দিয়েছিল। সে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে লাগল। প্রতিটা সিঁড়িতে কেউ না কেউ ঝুঁকে বসেছিল। সবার মুখ নিচু, কিন্তু তাদের মুখ দেখার কোনো ইচ্ছেই মহাদুর ছিল না। সে যত নিচে নামছিল ততই প্রতিটা সিঁড়িতে বসে থাকা সেই প্রাণহীন মুখগুলো ধীরে ধীরে মাথা তুলছিল। তাদের সাদা নির্জীব মুখে লাল রক্তের এক সরু ধারা বয়ে যাচ্ছিল। চোখে আগুনের মতো চিনগাড়ি জ্বলছিল, কিন্তু মহাদুর পেছনে ফিরে তাকানোর কোনো অনুমতি ছিল না। গ্রামের আরেক প্রান্তের উঁচু জায়গায় সেই গড়ি দাঁড়িয়েছিল, যেন ওপর থেকে পুরো গ্রামের দিকে মহাজন নজর রাখছে। আর অন্যদিকে গ্রামের এক কোণে ছিল মহাদুর বাড়ি, যেখানে সাধারণত লোকজন খুব কমই যাতায়াত করত। সে প্রাণপণে দৌড়াচ্ছিল। মাটিতে পা পড়তেই এক একটা শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটা পায়ের সঙ্গে সঙ্গে তার পেছনে ফিসফিসানি আরও বেড়েই চলেছিল। এটা তোর নয়, তোর নয়, এটা তোর নয়। গ্রামে নেমে সে পেছনে তাকালো। সঙ্গী মাটিতে লুটিয়ে পড়ল আর তার চিৎকার চিরতরে থেমে গেল। কিন্তু মাহাদুর তাতে কোনো হেলদোল হল না। হয়তো সেখানে যা ঘটেছিল তার দিকে তার মনোযোগই ছিল না। সে রুটির গাঁটলি তার শরীরের ওপর ছুঁড়ে ফেলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে বাচ্চারা আগের মতোই এলোমেলোভাবে ঘুমিয়ে পড়েছিল। সে আরও ভেতরে গেল, অন্ধকার রান্নাঘর পর্যন্ত পৌঁছল। সে খিল সরিয়ে তালা খুনল, আর আবার সেই ঝলমলে গয়নাগুলোর ওপর তার চোখ আটকে গেল। বারবার সে সেগুলো তুলে দেখে যাচ্ছিল। চুড়ি, মঙ্গলসূত্র, হার, কানের দুল, পায়েল, আকটি, ঝুমকা, নথ, কোমরবন্ধ সবই গ্রামের নারীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া গয়না। তাতে বসানো হিরে আর মুক্তগুলো ঝলমল করছিল, আর তার চোখে উন্মাদনা ভরে উঠছিল। মাহাদুর চোখে তখন একটা হলদেটে ভাব নেমে এসেছিল। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছিল, কিন্তু সেটা মানুষের হাসি ছিল না, সেটা ছিল শয়তানি হাসি। অনেকক্ষণ সে প্রায় অচেতন অবস্থায় গয়নাগুলো হাতে নিয়ে তাকিয়ে রইল। তার আঙুলের নখের নিচে শুকনো রক্তের মতো কালচে ময়লা লেগেছিল, কিন্তু সে তার কোনো খেয়ালই করেনি। মোরগের ডাকেই তার হুঁশ ফিরল। সে বাক্সটা আবার বন্ধ করল, উঠে দাঁড়াল। তখনই তার নজর গেল সামনের ঘরের দিকে। বাচ্চারা এখনও কাঁথার নিচে পড়েছিল, কিন্তু এবার আর তাদের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল না। মাহাদু এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। দরজার পাশে পড়ে থাকা সঙ্গীর মুখ থেকে বয়ে যাওয়া রক্তের রেখা বাচ্চাদের কাঁথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তবু মাহাদু যেন অন্য কোনো নেশায় ডুবেছিল। সে তাড়াতাড়ি চুলোর কাছে গেল। মরচে ধরা পেরেকে ঝুলে থাকা খুন্তি নিয়ে সে মাটি খুঁড়তে লাগল। ধুতির ছেঁড়া কাপড়ে বাক্সটা মুড়ে ধীরে ধীরে মাটির নিচে পুঁতে দিল। ওপর থেকে মাটি সমান করল, হাত পা দিয়ে চেপে জায়গাটা আবার আগের মতো করে নিল। তারপর সেই গুপ্তধনের ওপর বসেই গভীর শ্বাস নিতে নিতে শেষমেশ মাটিতে শুয়ে পড়ল।
চোখের পলকেই সকাল হয়ে গেল। মুষলধারে বৃষ্টির তীব্রতা একটু কমেছিল। বাতাসে ভারী স্যাঁতস্যাঁতে ভাব। রাস্তা ভেজা। ছোট ছোট গর্তে জল জমেছিল। গ্রামের চারপাশে বয়ে যাওয়া নালাটা গর্জন করতে করতে বইছিল। গ্রামের বুড়ো বুড়িরা স্নান সেরে হাতে ছাতা নিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিল। মন্দিরে দাঁড়িয়ে লোকজন ঘণ্টা বাজাচ্ছিল। গ্রামে চাঞ্চল্য ছিল, কিন্তু আজ সবার চোখ অজান্তেই ওপরের সেই গড়ের দিকে চলে যাচ্ছিল। উঁচুতে দাঁড়িয়ে থাকা সেই গড় কালো মেঘের নিচে আজ আরও ভয়ঙ্কর লাগছিল, যেন ভাঙা দেওয়ালের আড়ালে কোনো নড়াচড়া দেখা যাচ্ছে। প্রায় 6 দিন পর গ্রামটা আবার জীবিত হয়ে উঠেছিল, আর মাহাদু তখনও ঘরের ভেতরে মাটিতে পড়েছিল, চোখ বন্ধ, মুখে সেই জমে থাকা বিজয়ের হাসি। সঙ্গীর লাশ এখনও চৌকাঠের পাশে পড়েছিল, বাচ্চারা কাঁথার নিচে নিঃশ্বাসহীন। তাদের ঝুপড়ির পাশেই থাকত ভিভাই নামের এক মহিলা, একা নারী, না স্বামী না সন্তান। তবু সে নিয়মিত মাহাদুর বাড়িতে আসত, বাচ্চাদের জন্য ছোটখাটো জিনিস যত্ন করে রেখে দিত, সারাদিন দেবদেবীর ভজন গাইত। কিন্তু অদ্ভুত রকম লোভী সেই নারীর কাপা কণ্ঠ আর লাঠির ঠকঠক শব্দেই মাহাদুর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে এসে চোখ কোচলাল, কিন্তু রাতের দৃশ্যটা এখনও তার মাথায় গেঁথেছিল, যেন রক্তে ভেজা কোনো দুঃস্বপ্ন। তার ঠোঁট সামান্য খুলে মাহাদু তিক্ত স্বরে বলল, কিরে বুড়ি, কি হয়েছে? মুখ হাঁ করে আছিস কেন? ভিভাই তার হাত ধরে সামনের ঘরে নিয়ে গেল। ঘরে ঘড়ি ছিল না, তবু প্রায় 11টার সময় হবে। আর তখনই সে দেখল তার স্ত্রী সঙ্গী দরজার কাছে পড়ে আছে, মুখ খোলা, চোখ খোলা, মুখ শক্ত, কোনো ভাব নেই। তার মুখে আর ঘরের কোণে কোণে মাছি ভনভন করছিল। মাথার নিচ থেকে গড়িয়ে আসা রক্ত দেওয়ালের ফাটলে ঢুকে পড়েছিল, শুকিয়ে কালো হয়ে গেছে। পাশেই দুটো বাচ্চা এলোমেলোভাবে পড়েছিল, তাদের মধ্যেও কোনো নড়াচড়া নেই। বুক ওঠানামা করছে না, মাছি তাড়ানোর শক্তিও নেই। স্পষ্ট বোঝা যাচ্ছিল ওগুলো সবই লাশ। আর সবকিছু দেখে মাহাদুর ভারী শরীরটা ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল, চোয়াল হাঁ করে খোলা রইল, গলা দিয়ে বেরোনো শব্দ গলাতেই আটকে গেল। সব শেষ হয়ে গিয়েছিল। তার মনে পড়ল রাতের সেই দৃশ্য, সঙ্গীর বাচ্চাদের নিয়ে মিনতি করা, তার পায়ে ধরে কাঁদা, আর তারপর সেই বাক্সটাই সঙ্গীর মাথায় মারা, যাতে সে অচেতন হয়ে পড়েছিল। বাচ্চারা তো অনাহারেই মরছিল, কিন্তু তাদের লাশের পাশে পড়ে থাকা রুটির গাঁটলি দেখে তার নিজের ওপরই কান্না এসে গেল। মাহাদু নিয়ন্ত্রণ হারিয়ে কাঁদতে লাগল, আর ধীরে ধীরে গোটা গ্রামের লোকজন সেখানে জড়ো হয়ে গেল। কিন্তু গরিবের ঘরে শোকের হাহাকার বেশিক্ষণ টেকে না। শেষকৃত্যের প্রস্তুতি নেওয়া হলো। সবাই মিলে একটাই চিতায় সেই 3টি দেহ শুইয়ে দেওয়া হলো, কারণ এত শুকনো কাঠ আর কোথায় বা মিলত। নিচে সঙ্গী, তার কোলে 2 ছোট শিশু, উপর থেকে ভেজা গোবরের ঘুঁটে সাজিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরানো হলো। ধোঁয়া উঠতে লাগল, আকাশের দিকে মিলিয়ে গেল। পোড়া মাংসের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল, আর চিতা থেকে হাড় ফাটার শব্দ মহাদুর কানে প্রতিধ্বনিত হতে লাগল। মহাদু জানতই না যে সেই খাজানাই তার প্রথম শিকার কেড়ে নিয়েছে। ধীরে ধীরে সব গ্রামবাসী চলে গেল। ভাঙাচোরা ঝুপড়িতে এখন শুধু ভিবাই আর শূন্যের দিকে তাকিয়ে থাকা মহাদু রইল। ভিবাই চারদিকে চোখ বুলিয়ে খাটের পাশে অন্ধকারে পড়ে থাকা রুটির গাঁটছড়াটা ধীরে নিজের শাড়ি দিয়ে ঢেকে নিল। তারপর বলল, চলছি বাবা। এই বলে উঠে চলে গেল। মহাদু দেয়ালে হেলান দিয়ে নীরবে বসে রইল। কিছুক্ষণ পরেই আবার বৃষ্টির মোটা মোটা ফোঁটা পড়তে শুরু করল, আর সেখান থেকে এক ফোঁটা সোজা এসে তার মাথায় পড়ল। তখন সে হঠাৎ যেন সম্বিত ফিরে পেল। উঠে ধুতি ঝাড়তে ঝাড়তে দরজা বন্ধ করতে এগোতেই তার চোখের সামনে কিছু একটা ভেসে উঠল। কালো মেঘ আর বৃষ্টির ঝাপটায় চোখ ঝাপসা হয়ে আসছিল, তবু পরিষ্কার বোঝা যাচ্ছিল সামনে এক নারী দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা। কানের লতি থেকে রক্ত টপ টপ করে পড়ছে, গলার কাছে রক্ত জমে কালচে হয়ে গেছে, মুখ ফ্যাকাশে, চোখের জায়গায় ফাঁকা গর্ত, ঠোঁট কালো। তারপর তার ঠোঁট নড়তে লাগল, গলা থেকে বেরোলো খড়খড়ে আওয়াজ, আমাকে ভেতরে ডাকো, আমার মঙ্গলসূত্রটা ফিরিয়ে দাও, আমাকে মুক্তি দাও। মহাদুর পা আপনা আপনি পিছিয়ে গেল, সে হোঁচট খেয়ে পড়ে গেল।
দরজায় এবার দাঁড়িয়ে এক বুড়ি, দুহাত থেকে রক্ত ঝরছে, আর সেই একই কাঁপা কণ্ঠে বলছে, আমাকে ভেতরে ডাকো, আমার গয়নাটা ফিরিয়ে দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। চারদিকে আওয়াজ বাড়তে লাগলো। ওই দুই অবয়বের পেছনে আরও অনেক ছায়া স্পষ্ট হতে শুরু করলো। একে একে সবাই দরজার সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির ভেতর ঝাপসা, তারপর ধীরে ধীরে পরিষ্কার। কারো গলায় ফাঁসের দড়ি, কারো পেটে ছুরি গাঁথা, কারো মুখ পোড়া কালো, কারো গলা কাটা। চারদিকে শুধু রক্ত আর রক্ত, আর সবার চোখ আগুনের মতো লাল হয়ে জ্বলছিল। পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। বাতাসে পোড়া পচা মাংসের দুর্গন্ধ এতটাই তীব্র হয়ে উঠল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। সেই সব আওয়াজ মানুষের কানের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো ঘরটাকে ঘিরে ফেলেছিল। বাইরে পালানো একেবারেই অসম্ভব। সে চারদিকে তাকালো। ছাদের ফাটল থেকে অদ্ভুত অদ্ভুত মুখ হুঁকি দিচ্ছিল। কোথাও টকটকে লাল চোখ, কোথাও প্রাণহীন নড়তে থাকা ঠোঁট, কোথাও তার গলা চেপে ধরতে এগিয়ে আসা হাত। চারপাশের দুর্গন্ধ প্রতি মুহূর্তে আরও ঘন হয়ে উঠছিল। সে গভীর গভীর শ্বাস নিল, ধুতির আঁচল দিয়ে নাক ঢাকল, কানে হাত চেপে ধরল, কিন্তু সবই বৃথা। অনেক সাহস সঞ্চয় করে সে ধীরে ধীরে সরে এসে দরজায় লাথি মারল। ধাড়াম শব্দে দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু বাইরে থেকে সেই প্রাণহীন আওয়াজ থামল না। আমাকে ভেতরে ডাকো, আমাকে ভেতরে ডাকো। এখন সেই আওয়াজে কারো শিসকানি, কারো আদেশের সুর মিশে গেছে। মহাদুর মনে হতে লাগল সে বুঝি পাগল হয়ে যাবে। ঘরে ঢোকার সব আলো বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরে শুধু ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই সে কিছু নড়াচড়া দেখতে পেল। কোনো এক কোণে যেন কেউ এদিক ওদিক ঘুরছে। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। আবার নড়াচড়া হলো। দুটো জলজলে চোখ এদিক ওদিক ঘুরতে দেখা গেল। ভয়ে সে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই ভেতরের ঘর থেকে এক নারীর কান ফাটানো কান্নার আওয়াজ তার কানে এসে লাগল। আওয়াজটা এত অদ্ভুত, এত হঠাৎ ছিল যে তার সব ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সে কি অন্য কোনো নারী, নাকি তার স্ত্রী, সঙ্গী? সঙ্গী। মহাদু ঝুঁকে ভেতরে তাকালো, আর সেই অন্ধকারেই বসেছিল সঙ্গী। কিন্তু তার রূপ ভয়ঙ্কর। এলোমেলো ছড়ানো চুল, বসে যাওয়া চোখ, কালো হয়ে যাওয়া মুখ, শুকনো নাক, অস্বাভাবিক বড় কালো ঠোঁট, চওড়া থুতনি, আর হাঁটু পর্যন্ত টেনে নামানো শাড়ি। সেই বিকৃত অবয়ব মহাদুর দিকে তাকিয়েছিল, আর তার মুখ থেকে বেরোচ্ছিল ভয়ঙ্কর চিৎকার। শুধু তাই নয়, মাটির ওপর হামাগুড়ি দিতে দিতে দুটো ছোট শিশু এদিক ওদিক সরে বেড়াচ্ছিল। কখনো তারা হঠাৎ সঙ্গীর পায়ে জড়িয়ে ধরছিল, কখনো অদ্ভুত সব নড়াচড়া করছিল। মহাদু নিজেকে বোঝাতে লাগল এ সবই তার ভ্রম, সবটাই মনের ভুল। কিন্তু বাইরে থেকে ভেসে আসা চিৎকার, নাকে বিঁধে থাকা দুর্গন্ধ, বাতাসে মিশে থাকা হিম শীতলতা সবই জানিয়ে দিচ্ছিল এগুলো বাস্তবেই ঘটছে, আর সে কিছুই করতে পারছিল না। হঠাৎ ধপ করে একটা শব্দ হলো, আর যেটার ভয় ছিল সেটাই ঘটল। পেছনের কাঁচা মাটি চুনের দেয়াল বৃষ্টিতে ধসে পড়ল। পুরো ঘর কেঁপে উঠল। কালো কালো ছায়ারা ভেতরে ঢুকে পড়ল, আর ভেজা হাড়ের মতো আঙুল তার পায়ে ছুঁয়ে গেল। তখন ভাবার শক্তিও আর তার ছিল না। সে চারদিকে তাকালো। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। সুযোগ পেয়ে সে বৃষ্টির পর্দা চিরে দৌড় দিল। ধুতি দিয়ে নাক শক্ত করে চেপে ধরে সব শক্তি দিয়ে ধসে পড়া দেয়াল পেরিয়ে পিছনের উঠোন দিয়ে, সেখান থেকে নালার দিকে, তারপর গ্রামের উলিগুলি পেরিয়ে দৌড়াতে দৌড়াতে সে সোজা মন্দিরে গিয়ে পৌঁছাল। ঈশ্বরকে কখনো না মানা মাহাদু আজ সেখানেই আশ্রয় নিতে এসেছিল। এখন এসে তার হুঁশ ফিরেছে। তার শরীরও পরিবেশের পরিবর্তন টের পাচ্ছিল। সে যখন মন্দিরে পৌঁছাল, তখন মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। শঙ্খ আর ঘণ্টার শব্দ, ধূপের গন্ধ আর বৃষ্টির সোদা গন্ধ একসঙ্গে মিশে গিয়েছিল। কিন্তু মাহাদুর চারপাশে এখনও সেই একই ঘিনঘিনে দুর্গন্ধ ঘুরে বেড়াচ্ছিল, যেন শত শত পচা লাশ তার পিছু নিয়েছে। মন্দিরের সিঁড়িতেই তার মাথা ঘুরে গেল, এবং সে সেখানেই লুটিয়ে পড়ল। লোকজন আরতি নিয়ে বসেই ছিল। এমন সময় কারো নজর পড়ল সিঁড়িতে পড়ে থাকা মাহাদুর নিথর শরীরের দিকে। সঙ্গে সঙ্গে দুজন লোক দৌড়ে এসে তাকে ধরে ভেতরে নিয়ে গেল। মুখে জল ছিটিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করল। জ্ঞান ফিরতেই তার চোখে এখনও ভয়ের আগুন জ্বলছিল। সে আতঙ্কিত দৃষ্টিতে চারপাশে তাকালো। সে কোথায় আছে আর কি হচ্ছে বুঝতে তার কিছুটা সময় লাগল। কেউ তাকে কিছু জিজ্ঞেস করল না। সবারই মনে হলো হয়তো ক্ষুধায় অজ্ঞান হয়েছে, বা স্ত্রী সন্তান হারানোর শোকে তার এই অবস্থা। পুরোহিত তাকে নারকেল আর প্রসাদ দিলেন এবং দেওয়ালে ঠ্যাস দিয়ে বসিয়ে দিলেন। সবাই পুজো শেষ করে
উপাসনা গৃহের লোহার দরজা বন্ধ করে দিল। মাহাদু তখনও স্থির দৃষ্টিতে সেদিকেই তাকিয়েছিল। পুরোহিত চলে যেতে উদ্যত হলে মাহাদু তাকে ডাকল, বাবা একটু দাঁড়ান। ধুতি আর শাল পরা, হাতে থালা ধরা পুরোহিত তার কাছে এলেন এবং নরম স্বরে বললেন, কিরে মাহাদু, কি হয়েছে? তার স্নেহভরা কণ্ঠ শুনে মাহাদু যেন গলে গেল। দেওয়ালে হেলান দিয়ে কাপা কণ্ঠে সে পুরো সত্যিটা বলল। গড়ি, মহাজন, সিন্দুক, ফিসফিসানি, ভয়ঙ্কর ছায়া, সব কিছু। কথা শুনতে শুনতে পুরোহিতের মুখ বদলে যেতে লাগল। চোখে দুশ্চিন্তা নামল, কপালে ভাঁজ পড়ল। মাহাদু শুধু বাঁচার পথ খুঁজছিল, কিন্তু পুরোহিতের মনে পুরনো ভয়ঙ্কর কথা গুঞ্জন তুলছিল। খণ্ডু মহাজন, এই ছিল তার নাম। তার অভিশপ্ত ধন, তার অত্যাচার, আর সেই ভৈরব কবচ, সব একে একে মনে পড়ে গেল। যতক্ষণ না সেই অভিশপ্ত ধন নতুন কারো হাতে যায়, ততক্ষণ সেই অশান্ত অতৃপ্ত আত্মারা শুধু একটাই কাজ করতে পারে, দয়ার ভিক্ষা চাইতে পারে, মুক্তির আর্জি জানাতে পারে। কিন্তু মাহাদু নির্ভয়ে সেই বাক্সের উপর রাখা নারকেল ভেঙে দিয়েছিল, সুতো ছিঁড়ে ফেলেছিল, ভৈরব কবচ ভেঙে সেই অভিশপ্ত ধন বাড়িতে নিয়ে এসেছিল, আর তার বদলে নিজের স্ত্রী আর সন্তানদের জীবন বাজি রেখেছিল। এখন একটাই প্রশ্ন, মুক্তি, সেটা কিভাবে মিলবে? মাহাদুর অসহায় আর হতাশ চোখের দিকে তাকানো পুরোহিতের পক্ষেও সহজ ছিল না। তিনি ফিরে গিয়ে দেবঘরে ঝুলানো থলি থেকে কয়েকটা গ্রন্থ বের করলেন। আধ ঘন্টা উল্টে পাল্টে পড়ার পর মাহাদুর সামনে বসে বললেন, শোন মাহাদু, যদি এই ধন আর কারো হাতে যায়, তবে তোর পেছনে লাগা আত্মাগুলো তার পেছনে চলে যাবে। কিন্তু এটা ঠিক উপায় নয়। তার চেয়ে ভালো তুই এটা গ্রামের নদীতে বিসর্জন দে, নদীর জলে ভাসিয়ে দে, আর ভগবান মহাদেবের নাম জপ কর, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ কর, তবেই তুই মুক্তি পাবি। কিন্তু যতক্ষণ না তুই এটা শেষ করছিস, এক মুহূর্তের জন্যেও জপ থামাতে পারবি না। আর মনে রাখবি, এই কাজ আর কেউ করতে পারবে না, তোকে নিজেকেই করতে হবে, কারণ এখন অভিশাপ তোর ওপর। মাহাদু কখনো ঈশ্বরের পুজো করেনি, কোনো মন্ত্রও জানত না, কিন্তু পুরোহিত তাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মুখস্থ করালেন। অনেকক্ষণ রটনার পর মাহাদু বিশ্বাস নিয়ে মন্ত্রজপ শুরু করল এবং মনে স্থির করল যে বাড়ি গিয়ে বাক্সটা তুলে নদীতে ডুবিয়ে দেবে। কিন্তু মানুষ যা ভাবে সবসময় তা পূরণ হয় না। যতক্ষণ তার ঠোঁটে মন্ত্র ধ্বনিত হচ্ছিল, ততক্ষণ সে চারপাশে অদ্ভুত ছায়া দেখতে পাচ্ছিল। ভেজা পচাগলা লাশগুলো তার চারদিকে দাঁড়িয়েছিল, শুধু দাঁড়িয়ে, নড়ছিল না। সবাই তাকিয়েছিল তার দিকে, কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই। বাড়ির সামনেও অদ্ভুত ছায়া ছিল, আর সেখানে তার দুটি সন্তানও ছিল, একদম সারিবদ্ধভাবে, যেন সবাই মাহাদুর অপেক্ষা করছে, চোখে অদ্ভুত ক্ষুধা নিয়ে। কিন্তু তাদের মধ্যে তার স্ত্রীর সঙ্গী ছিল না, আর এই কথাটা তার নজরেও আসেনি। সে যখন বাড়ির চৌকাঠে পৌঁছালো, তখনও তার মুখে জপ চলছিল, কিন্তু তার পেছনে অসংখ্য শয়তানি ছায়া এমনভাবে চলছিল যেন কেউ তাদের নিমন্ত্রণ জানিয়েছে, আর তারা তার সঙ্গে সঙ্গে ঘরেও ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই মাহাদু মরচে ধরা খুঁটি উপড়ে ফেলল এবং চুলোর পাশের মাটি খুঁড়তে লাগল। এমন সময় সামনের ঘর থেকে কারো চিৎকারের শব্দ কানে এলো, আর ঠিক সেই মুহূর্তে তার জপ থেমে গেল, ঠোঁট বন্ধ হয়ে গেল। আওয়াজটা ছিল সঙ্গীর, তার স্ত্রীর। তারপরই পাশ থেকে আরেকটা শব্দ এলো, এক অদ্ভুত গড়গড়ে আওয়াজ, আমারটা আমাকে ফিরিয়ে দে, আমাকে ফিরিয়ে দে, আমাকে ফিরিয়ে দে, পাগল আমাকে ফিরিয়ে দে। এক নয়, অনেকগুলো আওয়াজ একের পর এক তার মস্তিষ্কে আঘাত করছিল। সেই আওয়াজ শুনে মাহাদুর হুঁশ উড়ে গেল। সে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করল, কিন্তু এবার তার আর মন্ত্র মনে পড়ল না। ভয় পুরোপুরি তার মাথার দখল নিয়ে নিয়েছিল। এরপর তার মুখ থেকে আর কোনো কথাই বেরোচ্ছিল না। ঠিক তখনই চারপাশে দাঁড়িয়ে থাকা সেই লাশগুলোর চোয়াল ছড়িয়ে গেল। বিকৃত ভয়ঙ্কর এক হাসির সঙ্গে সঙ্গে সেগুলো আরও বড় হতে লাগল। তাদের মুখ থেকে রক্তমাখা চটচকে দাঁত বেরিয়ে এলো, আর চোখের পলকে ডজন ডজন পচে যাওয়া দেহ তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারা তার রক্ত শুষে নিতে লাগল, শরীরের মাংস ছিঁড়ে ছিটকে গেল, আর কয়েক মুহূর্তের মধ্যেই মাহাদু তাদেরই একজন হয়ে গেল। সে নিজের লাশটার দিকে শেষবারের মতো তাকালো, তারপর চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তার ঠোঁট থেকেও সেই একই কথা বেরোল, আমার বাক্স। সেই রাত কেটে গেল। পরদিন ভোর হল, সূর্যের আলো ধীরে ধীরে পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল। সেই সকালেই সদা গ্রামে পাটিলের বাড়িতে কাজ খুঁজতে বেরিয়েছিল। হাঁটতে হাঁটতে সে মাহাদুর বাড়ির দিকেও চলে গেল। দরজাটা আধ খোলা ছিল।
দরজা খোলা দেখে সে ভেতরে ঢুকল। চুলোর পাশে পড়েছিল এক সাদা ছেঁড়া ফাটা মৃতদেহ। মুখ ছাড়া শরীরের সর্বত্র মাংসের টুকরো ঝুলছিল। সে সেখানে পাথরের মতো দাঁড়িয়ে গেল, চোখ বিস্ফারিত হয়ে রইল। চিৎকার করে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই তার নজর পড়ল চুলোর পাশে একটা গর্তে। সেই গর্তেই ছিল সেই সিন্দুক। কাঁপতে থাকা হাতে সে সিন্দুক খুলল। সোনা, হিরে আর গয়নার ঝলক তার চোখে পড়তেই লোভ ভয়কে চাপা দিয়ে দিল। সদা সিন্দুকটা তুলে নিল, চুপি চুপি ধুতির ভেতর লুকিয়ে বাইরে বেরিয়ে দৌড় দিল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বাতাসে শুঁ শুঁ শব্দ শোনা যেতে লাগল। চারদিকে সেই আওয়াজগুলো প্রতিধ্বনিত হতে শুরু করল। কিন্তু সদার একটুও ভয় লাগল না, বরং সে হেসে উঠল। তার মনে হলো এবার তার জীবন বদলে যেতে চলেছে। কিন্তু সে জানত না এবার সেই পরের মহাযুদ্ধ হতে চলেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, ভিডিওটাকে হাইপ করুন, আর এই গল্পটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।